তারপর আমিও গেলাম, গিয়ে মানে আমি যে দৃশ্যটা দেখছি, দেখার পরে আমি নিজেরে কি বলবো, আমি বাসায় হারাই ফেলছি। তাদের মিলেমিশে আমি ডাইরেক্ট দেখে ফেলি। তা আমি যে দেখছি শুধু খালি এইটুকু তাদেরকে বুঝাই আমি চলে আসি, কিছু বলি নাই। তা আমার স্বামী আবার বাসায় আসে, আইসে আমার এসে অনেক মারধর করে যে আমি ওই জায়গায় কেন গেছি, কেন গেলাম। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে কিছু ইয়ে করো না, তুমি ওই জায়গায় এটা করতেছো, এটা তো ঠিক না। সে আমার অনেক মারধর করে, অনেক অত্যাচার করে। অল্প একটা বয়স, তা তার সাথে আমার ওরকম কিছু হয় নাই। এভাবে ওদের বাড়িতে থাকতেছে, এরকম করে 1 বছর এই বাড়িতে সেই বাড়িতে মিলে আসছিলাম। এর মাঝখানে সে প্রচন্ড নেশা করতো, কারণ তার অনেক টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল। এক রুমে কখনোই আমরা থাকতাম না। ড্রাইভার একদিন ও প্রচন্ড নেশা করার কারণে ড্রাইভার বাসার মেন গেটে না রাইখা গেছিল, সে ভুল করে সে আমার রুমে ঢুকে পড়ে। নেশারিয়ায় সে আমাকে আসলে জাপড়ে ধরে। তো ওর কাছ থেকে ফসকানোর জন্য আমি অনেক নিজের চেষ্টা করে, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই, পারি নাই। কিন্তু এর মাঝখানে আরেকটা কথা রয়ে গেছে যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু আমার একটা মেয়ে যা হয় আর কি, যা হলে বাচ্চা হয়, কিন্তু সেই বিয়ের জিনিসটাই কিন্তু আমার কখনো হয় নাই, আমার বিয়ের পরে হয়েছিল। আর সেই শেষ মুহূর্তে মানে যখন আমার শেষ হয়েছিল ঠিক এই মুহূর্তেই কিন্তু আমার স্বামী আমারে জোর করে ইয়া করে, নেশারে আয়। আর তখন আমি এগুলো বুঝতাম না, আমার মা আমারে সবকিছু বুঝাইতো। ওই রাতের পরে আমি অনেক কান্না করি, কান্না করার পরে আমার মা এসে নিয়ে যায়, আমি বাসায় চলে যাই। আমার নাম আনিকা, আমি ঢাকার মেয়ে। আমার লাইফের ঘটনা আমি শেয়ার করতে আসছি, কারণ আমার মনে হয় না যে এরকম কষ্ট কারোর লাইফে হয়েছে। তো যাই হোক, আমাদের ফ্যামিলিটা অনেক ভালো ছিল, আমরা 2 ভাই 2 বোন ছিলাম। তো খুব আনন্দেই কাটতো। আমার বাবা দেশের বাইরে থাকতো, আগে ইমামতি করতো বা নামাজ পড়াইতো। সুন্দর একটা ফ্যামিলি ছিল, আমরা হাসি খুশি একটা সংসার ছিল। ওরকম ভাবে আমাদের দিন যাচ্ছে। আমার মা আবার মেম্বারি করতো, আবার কলেজে শিক্ষকতা করতো। তো ফ্যামিলিটা খুব ভালো ছিল। তো এক সময় আমার বড় ভাইয়া বিয়ে করার পরে সে আলাদা হয়ে যায় আমাদের সংসার থেকে। আমার ভাইয়ারা, ছোট ভাইয়া যেটা, ওইটাও এখনো বিয়ে করে না, পড়াশোনা করতেছিল। তো সম্পর্ক করে ও বিয়ে করে। ও আর আলাদা হয় না, কারণ ওর কোনো ইনকাম ছিল না, সে আমাদের সাথেই থাকে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার আব্বা দেশে আসছিল বিদেশ থেকে ছুটিতে। ক্লাস 5-এ থেকে সবারই মানে সব স্কুলে খেলা হয়, তা আমাদেরও স্কুলে খেলা হচ্ছিল। তখন আসলে একটা খেলা হয়েছিল, বধূ-সাজ খেলা। নতুন খেলাটাতে স্যার বলতেছে কি যে খেলাটা তোমরা দেও, ক্লাস 5-এর মেয়েরা। সবাই ভয় পাচ্ছে যে খেলাটা কেউ দিতে চাচ্ছে না। আমার আব্বুকে ডাইকা নিল, নিয়ে বললো কি যে আপনার যেরকম আপনার মেয়েরাও তো হয়তো এতটা সাহসী, আমি যতটা মনে করি, খেলাটা যদি আপনার 2 মেয়ে শুরু করে তাহলে অবশ্যই খেলাটা চালু হয়ে যাবে। যেই কথা সেই কাজ, আমার বাবা বললো ঠিক আছে, আমি আমার মেয়েদের দিয়েই শুরু করব। বাসায় আসার পরে আমার বাবা আমারে ছোট বোনকে বলে, আমার ছোট বোন বলতেছে যে না, আমি খেলাটা দিব না, কারণ আমি পারবো না, মানে সে দিবেই না। তারপর আমার বাবা বলতেছে যে ঠিক আছে তুমি দাও, তুমি আমার বড় মেয়ে। আমি আমার বাবার কাছ থেকে শাড়ি পরা শিখছি, কিভাবে বধূ সাজে ওইটা শিখছি। পরের দিন খেলাতে যাই। যাওয়ার পরে আমি সেই খেলাটা দিই। সেই খেলাটা দিতে গিয়ে মানে
আমাদের পুরা থানাটাই মানে আমার জন্য পাগল হয়ে গেছে। মানে ফার্স্টটা আমি হয়েছি, সেকেন্ডটা আমি, থার্ডটা আমি। আমার সাথে আরেকটা মেয়ে দিছিল, আর 2টা মেয়ে। তো ওরা শাড়িই পরতে পারে না, অন্য কিছু কি করবে। তো আমি পুরোপুরি বধূর সাইজা আমি স্টেজে উঠি, মানে সবাইকে সালাম দিই, সালাম করে। তো মোটামুটি আমার ভালো টাকা আসছে, 3000 টাকার মতো উঠছিল। তারপর ফার্স্ট সেকেন্ড মাইক দিয়ে কি বলবে, মানে দর্শক ফার্স্ট সেকেন্ড থার্ড দর্শকটাই বলে দিচ্ছে, তেমন আর তো এখনো কিছু বলার নাই। সেই থেকে আমার লাইফে মানে জ্বর, মানে কি এত বড়, কি বলবো, আমাকে বিয়ে করার জন্য, আমার সাথে সম্পর্কে জড়ানোর জন্য মানে রোজই আমার বিরক্ত করতো। আমি স্কুলে যাইতে পারতাম না। আমার বাসার মধ্যে এটা সেটা পাঠাইতো, শাড়ি গহনা, খাবার দাবার, গরুর মাংস, সবজি, মাছ, মানে এক দ্বারা পাঠানোর থাকতো। ও বলতো ও বিয়ে করবে, ও বলতো ও বিয়ে করবে, মানে পুরা থানাটাই মানে এই একটা অবস্থা। মারামারি করে, এখানে মারামারি করে, ওই জায়গায় মারামারি করে, একটা হসপিটালে যায়, মানে এই একটা অবস্থা। আর আমি কখনোই স্কুলে গেলে আমি এক রাস্তা দিয়ে যাইতে পারতাম না, আমি আরেক রাস্তা দিয়ে যেতে হইতো। কারণ যদি যাইতাম এই রাস্তা দিয়ে, আসার সময় আরেকটা রাস্তা দিয়ে আসতাম। খুব বিরক্ত করতো। তো আমার বাবা তো ছুটিতে আসছিল, তো আমার বাবা আসলে একটু ভয় পেয়ে গেছিল। তো আমার বাবা একদিন বাজারে যায়, তো যাওয়ার পরে তারই ক্লাসমেটের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে কথাবার্তা বললো। তো বলতেছে যে তোর যখন মেয়ে আসছে, আমারও একটা শালা আছে, তো বিয়েটা দিয়ে দাও। তো দিয়ে দিলে ভালোই হবে, আমাদের মধ্যে এসে থাকবে। তো তখন তো আমি ক্লাস 5-এ পড়ি, তো খুব ছোট না। তো 6-এ মাত্র আমি ভর্তি হয়েছি, তো খুব ছোট একটা বয়স। তো আমি বাসায় আসি একদিন স্কুল থেকে, তো আইসা দেখি কি যে আমাদের বাসায় মেহমান, মানে তা আমি তো এরকম কোনো গুরুত্ব দেখি নাই, কারণ আমাদের বাসায় তো রোজই মানুষ আসে, মানে এমন কোনো দিন নাই যে মানুষ না আসে আমার আম্মুর কাছে। কারণ আমার আম্মু তো আবার 14 বছর মেম্বারই করছে, মেম্বার ছিল। তা আমার আম্মুর কাছে আসতো, আমার আব্বুর কাছে লোক আসতো, বিচার সালিশ, বিয়ে শাদী, যাই হোক সব কিছু লাগে আমার আব্বু আম্মুর কাছে আসতো। তা আমি তো তেমন কিছু গুরুত্ব দিই না। আমি যাওয়ার পর আমার আম্মু বলতেছে কি যে ওইদিকে যেও না, তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। তুমি কে আসছে? কয়ে তোমার আব্বুর কাছে আসছে। তো আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তখন বলতেছে কি যে তুমি একটু রেডি হও, তোমার দেখতে আসছি। তখন তো আমি কান্না করা শুরু করে দিছি। তো আমার ছোট ভাইয়া যেটা, ও আবার বলতেছে কি যে একটা কাজ করো, কান্না করো না, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সে ওই দিক দিয়ে গুরুন্ডি দিয়ে দেখে আইসা তা বলতেছে কি যে সন্ধ্যা হয়ে গেছে, তা বলতেছে সন্ধ্যাটা খালি হোক, আমি তোমারে ফুপির বাসায় দিয়ে আসবো। তাই আমরা এটা পরামর্শ করলাম ভাই বোনে যে আমরা ফুপির বাসায় দিয়ে আসবে, আমি ওদের সামনে যাব না। যে আমরা যে আলোচনাটা করতেছিলাম, সেই আলোচনাটা আমার আম্মু শুনে ফেলে। শুনে ফেলার ফলে আমার আম্মু বলতেছে কি যে দেখো, আমাদের একটা সম্মান আছে, এলাকার মধ্যে একটা ইয়ে আছে, তোমার বাবারে তুমি ছোট করো না, কারণ তুমি যদি একটা কিছু করো এরকম কিছু, তাহলে তোমার বাবা কিন্তু মারা যাবে। দেখলেই মানুষের বিয়ে হয়ে যায় না, দেখতে আসে দেখুক। তে আমার মা অনেক বোঝানোর পর আমি আমার মার কথা ফেলতে পারি না। তারপর বাধ্য হয়ে ওদের সামনে আমি যাই। আর ওদের সামনে যাওয়া মানে মনে করেন যে আমার লাইফে বিরাট জ্বর আসা। ওরা আমার দেখার পরে তারা বিয়ে কইরা তারপরে রেখা যায়। তে 10 দিন পরে ওরা আইসা আমার উঠায় নেই, ওই বাড়িতে যায়। এমন একটা মানুষের সাথে আমার বাবা বিয়ে দিছে, কি বলবো, যে তার অর্ধেক ইয়ে চলেই গেছে, সোজা কথা যেটা। এত বয়স্ক আর আমার অল্প একটা বয়স, তা তার সাথে আমার ওরকম কিছু হয় নাই। এভাবে ওদের বাড়িতে থাকতেছে, এরকম করে 1 বছর এই বাড়িতে সেই বাড়িতে মিলে এসেছিলাম। এর মাঝখানে সে প্রচন্ড নেশা করতো, কারণ তার অনেক টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল।
এক রুমে কখনোই আমরা থাকতাম না। ড্রাইভার একদিন ও প্রচন্ড নেশা করার কারণে ড্রাইভার বাসার মেন গেটে না রাইখা গেছিল, সে ভুল করে সে আমার রুমে ঢুকে পড়ে। নেশারিয়ায় সে আমাকে আসলে জাপড়ায় ধরে। তো ওর কাছ থেকে পস্কানোর জন্য আমি অনেক নিজের চেষ্টা করে, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই, পারি নাই। কিন্তু এর মাঝখানে আরেকটা কথা রয়ে গেছে যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু আমার একটা মেয়ে যা হয় আর কি, যা হলে বাচ্চা হয়, কিন্তু সেই বিয়ের জিনিসটাই কিন্তু আমার কখনো হয় নাই, আমার বিয়ের পরে হয়েছিল। আর সেই শেষ মুহূর্তে মানে যখন আমার শেষ হয়েছিল ঠিক এই মুহূর্তেই কিন্তু আমার স্বামী আমারে জোর করে করে নেশারে আয়। আর তখন আমি এগুলো বুঝতাম না, আমার মা আমারে সবকিছু বুঝাইতো। ওই রাতের পরে আমি অনেক কান্না করি, কান্না করার পরে আমার মা এসে নিয়ে যায়, আমি বাসায় চলে যাই। 2 মাস পরে 2 মাস হয়ে গেছে, আমার আম্মা যে আমারে বুঝাই দিল যে এটা প্রতি মাসেই তোমার হবে, কিন্তু আমি দেখতেছি 2 মাস হয়ে গেছে এখনো হচ্ছে না। আমি কান্না করতেছিলাম, আমার দাদা মা দেখছি যে আমার কান্নাটা, দেখার পর আমার আম্মুকে বলার পরে আমার আম্মু আমার জিজ্ঞেস করলো যে তুমি কেন কান্না করতেছো। আমি আমার আম্মুরে শেয়ার করলাম যে আম্মু তুমি না বললা যেটা আমার প্রতি মাসে হবে, এটা কোনো সমস্যা নয়, এটা ভালো মেয়েদের হয়। আমার তো 2 মাস হয়ে গেছে এখনো তো হচ্ছে না। এটা কোনো টেনশন নিও না, কিছুই না, ভয় পাওয়ার কারণ নাই। আমার আম্মু আমার এই ডাক্তারের কাছে নিয়ে যায় পরের দিনই। নিয়ে যাওয়ার পরে দেখে যে একটা বেবি হয়ে গেছে। আমি তো ছোট বেবি হয়ে গেছে, আমার ছোট ভাইয়া এই কথাটা শোনে। আর এর ভিতরে আমার ভাইয়াটারও বাইরে পাঠানো দেওয়া হয়। ছোট ভাইয়ারা যে আমার অনেক আদর করতো বাইরে চলে যায়। আমার ছোট ভাইয়ারা ফোন করে বলে যে এরকম এরকম ওর তো বেবি হয়েছে। আমার ছোট ভাইয়া বলতো যে একটা কাজ করো, কারণ ও তো সংসার করতে পারবে না, কারণ বয়সের সাথে তো কোনো মিল নাই, এই বাচ্চাও রাখলে সমস্যা হবে, তুমি বাচ্চাটা ফালাইয়া দাও। যতবারই আমার ভাইয়া বলতো আমি ভয় পাইতাম যে এটা কি করে সম্ভব। আমার ভাইয়া বলছে যে তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু হসপিটালে যাও, যা করার কাম আমি করবো, তুমি কোনো ব্যথা পাবো না, তোমার কোনো কষ্ট হবে না। আমি আসলে যাই না ওই জায়গায়। আমি ভাবলাম, যখন ভাবি যে আসলে আমার ভাইয়ার কথাগুলো, তখন আমার মনে হয় যে বাচ্চারা আমার বুঝি মা বললে ডাকতেছে। যখন পুরো আমার 3 মাস হয় তখন ওই বাড়ি থেকে যাওয়ার জন্য করে, তাই আমি ওই বাড়িতে আবারও যাই। যাওয়ার পরে ওই বাড়িতে কাজের লোক ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কেউ নাই গিয়ে দিই বাসার মধ্যে, শুধু আমার হাজবেন্ডটাই একা, আর ড্রাইভারটা শুধু আসছে, গাড়ি ড্রাইভার 2 জন, ওনার স্যার আর কিছু নাই, আর দারোয়ান। কাজের লোক টোক আমার যা ছিল ফ্যামিলির সবার করে গেছে, কোথায় গেছে জানি না। ও জামাইটা আবার ভালো ছিল না, ও তার ভাবির সাথে তার সম্পর্ক ছিল, এটা আমি প্রায় সময় খেয়াল করতাম, কিন্তু আমি কিছু বলতাম না, বিশ্বাস হইতো না যে আসলে কি করে সম্ভব, হয়তো বা ফ্রি মেন্টে কথা বলে। আমার চাচতো একটা ননদ ছিল, ও আবার একদিন বলতেছে কি যে ভাবি তোমার আমি একটা জিনিস দেখাবো। পরে আমি কই কি, কই দেখো তুমি। আমি রান্না বসাইছি, রান্না বসানোর সময় সে অফিস থেকে আইসেই মানে চলে গেছে ব্যাগটা রেখে। আমিও 5 মিনিট পর আমিও গেলাম, গিয়ে মানে আমি যে দৃশ্যটা দেখছি, দেখার পরে আমি নিজের কি বলবো, আমি বাসায় হারাই ফেলছি। তাদের মিলেমিশে আমি ডাইরেক্ট দেখে ফেলি। আমি যে দেখছি শুধু খালি এইটুকু তাদেরকে বুঝাই আমি চলে আসি, কিছু বলি নাই। আমার স্বামী আবার বাসায় আসে, আইসা আমার এসে অনেক মারধর করে যে আমি ওই জায়গায় কেন গেছি, কেন গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে কিছু করো না, তুমি ওই জায়গায় এটা করতেছো,
এটা তো ঠিক না। সে আমার অনেক মারধর করে, অনেক অত্যাচার করে। তে এভাবেই থাকতেছিলাম। তারপর আমি আবার বাসায় চলে আসি। আসার পরে আমি বাসায় 3 দিন না 4 দিন ছিলাম। থাকার পরে আবার ওই বাসা থেকে গাড়ি পাঠায় আমার নেওয়ার জন্য। আমি বলতেছি যে আমি ওই বাসায় যাবো না আমার আব্বু আম্মুকে। তা আমার আব্বু আম্মু বলতেছে যে যাও, বিয়ে হয়েছে যাইতে হবে, ওইটাই তোমার সংসার। তারপর আমি আবার যাই। ওই সংসারে যাওয়ার পরে ও বাসায় শুধু খালি রয়েছে আমার দিয়ে সম্পূর্ণ বাসায় কাজ করাইতো, আমারে খাবার খাইতে দিত না, মানে মারধর করতো, অত্যাচার করতো, মানে কথায় কথায় সে আমার ইয়ে করতো। তো একটা মেয়ে, বয়সটা অল্প আমার, এর উপর আসছে বাচ্চা পেটে। ও আমার কম কম 4 দিন আমি না খাইয়া ওই বাড়িতে ছিলাম, শুধু পানি খাইয়া। 4 দিনের মাথায় আমার পাড়াপড়শি একটা ভাবি ওই জায়গায়, তার সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক ভালো ছিল। ও বুঝতেছে না যে কি হচ্ছে ভিতরে, কারণ ওর স্বভাবটা সবাই জানতো। ও আবার জানালা দিয়া টোকা দিচ্ছিল একদিন, ও বাসা থেকে চলে যাওয়ার পরে। তা আমি জানালাটা মেলায় দিই। মেলায় দেওয়ার পরে ভাবিরে আমি বললাম যে ভাবি এই অবস্থা। তো ভাবিরে আমি একটা নাম্বার দিই আমার বাসার, কারণ আমি ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না, এত পরিমাণে ক্ষুধা লাগতেছিল। একে তো আমার বাচ্চা পেটে, মানে লাইটে আমার ভিতরটা উল্টায় ফেলতেছিল। তো সেই ভাবি কি করলো, একটা পরিমাণে দুধ সে গরম করে জানালা দিয়ে আমারে দিচ্ছে যে ভাবি আপনি এটা খান, আমি আপনার বাসায় ফোন দিচ্ছি। আমার বাসায় ফোন দেওয়ার পরে আমার বাবা মাকে সবকিছু শেয়ার করে। আমার বাবা মা সাথে সাথেই মানে গাড়ি পাঠায় দেয়। তো ও যায়, যাওয়ার পর আমার ওইখান থেকে নিয়ে আসে। আয়সা দেখি যে আমার বাবা নিজ হাতে রান্না করে রাখছিল, মানে কি বলবো, গরুর মাংস আমি যা খাইতে পারতাম সব রান্না করে রাখছে। এই যে আসে ওই বাড়ি থেকে, পরে আর যায় না। আমার শরীরে তার মারিদের দাগ মানে এখনো আছে আমার শরীরে, এগুলো এখনো আমার যন্ত্রণা দেয়। তে বাচ্চাটা হওয়ার আগেই তাদের মধ্যে কথাবার্তা হয় আমার গার্জিয়ানের মাধ্যমে। তাই আমার বাবা বলতেছে যে আমি আমার মেয়ের জোর করে বিয়ে দিচ্ছি, আমি আমার মেয়ের ওই বাসায় দিব না। কারণ যে মেয়ের আমি এত যত্ন করে পালছি, বিন্দু পরিমাণ কষ্ট দিই না, সেই মেয়ে বাচ্চা পেটে নিয়ে 4 দিন না খাইয়া রয়েছে, এর উপর আবার মারধর করছে, আমি ওই বাড়িতে আমার মেয়েকে আর দিব না। তো যে কথা সে কাজ, কাগজপত্র ঠিক করে রাখে। রাখার পরে বাচ্চা যখন হয় তখন ডিভোর্স হয়ে যায় আমাদের। সে কখনো বাচ্চা দেখতে আসে নাই, আজও দেখতে আসে নাই। আমার বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে। তে মাঝখানে আরেকটু রয়েছে, সেটা হয়েছে আমার বাচ্চা যখন হয় তখন আমি একটু মানসিক চাপে পড়ে যাই, কারণ আমি এই জিনিসগুলো আসলে মাইনে নিতে পারি নাই। আমি এমন এক অবস্থা আমার হয়েছিল, আমি ভাবছিলাম যে নিজে শেষ হয়ে করে দিব, নিজের জীবনটাই দিয়ে দিব। তে আমার মা আর আমার একটা চাচি ছিল, তারা আমার এত বেশি কেয়ারিং করছে যে আমি সেটা পারি নাই করতে। তারপরে বাচ্চা হয়, তারপর আমি মানসিক চাপে চলে যাই, মানে আমি বাচ্চা নিজের আমি কিছুই করতে পারতেছি না। তে দেখতেছে যে অলরেডি আমি বেশি খারাপের দিকে চলে যাচ্ছি। তে আমার ফুফা আমাদের বাসায় বেড়াইতে আসে, ফুপি সবাই বেড়াইতে আসছিল আমার বাচ্চা দেখার জন্য। তে আমার ফুফা বলতেছে যে সে যদি এখানে থাকে তাহলে সে আসলে পাগল হয়ে যাবে, সে আসলে ভালো হবে না, অল্প বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হয় না আপনাদের। তাহলে একটা কাজ করি, ওরে আমার সাথে আমি নিয়ে যাই, বাচ্চারা আপনারা দেখেন। তারপরে বাচ্চারা আমার বাসায় রাইখা আমি আমার ফুফার সাথে ঢাকাতে চলে যাই, কারণ আমার ফুফা ঢাকাতে চাকরি করতো। তা আমিও ওই জায়গায় চলে যাই। যে ফুফার যে মালিক ছিল ও আবার পিজি হসপিটালের চেয়ারম্যান ছিল, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি ছিলাম আর কি, আমারে দিল।
তো সবকিছু বলেই দিছে। উনি বলছে যে সমস্যা নেই, ও আমার সাথে কাজও করবে, ও চিকিৎসাটা আমি করবো বিনা টাকায়, কোনো টাকা লাগবে না। তো উনি আমার চিকিৎসা করছে, ওর চিকিৎসা পাই আমি ভালো হয়েছি, মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। এভাবেই আমার লাইফটা কাটতেছিল। তা বহু বছর আমি ওই জায়গায় চাকরি করি। আমার বাচ্চা ওই দিকটা বড় হচ্ছিল আমার মায়ের কাছে। তো একসময় মোটামুটি ভালো বড় হয়। তে আমার বাচ্চার স্কুলে ভর্তি করা দেয়। আর আমার ভাই বসছিল আমার বাড়িতে, ছোট ভাইয়ের বউ। সে একদমই দেখতে পারতো না আমাদেরকে, মানে সহ্য করতে পারতো না, তুচ্ছিতাচ্ছিল্য করতো। আমার বোনটা ছিল ঢাকাতে, ও পড়াশোনা করতো। তে এরকম মোটামুটি ভালোই চলতেছে। এক সময় আমাদের সংসারে আসলে বিরাট একটা ঝড় নেমে আসে। ঝড়টা হয়েছে আমার ভাই বউটা, সে বলতেছে যে ওদেরকে বাসায় রাখলে ইয়া করলে সে থাকবে না, মানে বিভিন্ন ধরনের যন্ত্রণা করতেছে। তা আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে তখন। তখন আমার ছেলেটার আমি মাদ্রাসায় ভর্তি করাই দিই, ঢাকা নিয়ে আসছি। ওই জায়গায় আর রাখি না, কারণ আমি যত টাকা পয়সা কামাই করছি সব ওই সংসারে আমার বাবা মার হাতে দিয়ে দিচ্ছি। যদি 7,000 টাকা 8,000 টাকা বাজারও করতো, কখনো আমার ছেলের পাতে